এটি আমরা পুষ্টি পদ্ধতি, যেহেতু ক্লোরোফিল নেই তার মানে এরা পরভোজী, অর্থাৎ বলো পরভোজী হচ্ছে একটা মানে স্বভোজীকে আমরা কি বলি অটোট্রপিক, আর পরভোজীকে বলে হেটেরোট্রপিক। এটা হেটেরোট্রপিক পুষ্টি সম্পন্ন করে। এবং এই পরভোজী পুষ্টিকেও আবার আমরা অনেকগুলো ভাগে ভাগ করি, যেমন মৃতজীবী, তাই তো? মৃতজীবী মানে কি, মরা পচা জিনিসের উপর থেকে খাদ্য যারা সংগ্রহ করে, স্যাপ্রোজোয়িক যাদেরকে ইংরেজিতে বলি। তারপরে বলে পরজীবী বা প্যারাসাইটিক, তারপরে মিথজীবী বা সিম্বায়োটিক, এরকম পুষ্টিগুলো এদের মধ্যে দেখা যায়। যেমন আমরা সব থেকে বলতে পারি লাইকেনের নাম পড়েছি, তাই তো? ছত্রাক আর শৈবালের মিশ্রণ, যেটাকে লাইকেন বলি, এটা হচ্ছে মিথজীবী পুষ্টি বা সিম্বায়োটিক, তাই তো? আবার আলু গাছ প্রভৃতি গাছের ওপর যে রোগ সৃষ্টিকারী ছত্রাকগুলো, যেমন আমরা বলতে পারি আলু গাছের লিফ ব্লাইট রোগ, ফাইটোপথোরা নামে একটা ছত্রাক রয়েছে, বা সেইটা হচ্ছে পরজীবী, পরের দেহের উপর রয়েছে। এছাড়া মৃতজীবী অ্যাগারিকাস, তাই তো? এছাড়া এরকম কতগুলো ইস্ট, এরা মৃতজীবী ছত্রাক, তাই তো? মিউকর, এরা মরা পচার দেহের উপর জন্মায়। তাহলে এদের পুষ্টি পদ্ধতি হচ্ছে পরভোজী। পরভোজীর মধ্যে আবার তিনটে ভাগ আছে, মৃতজীবী, পরজীবী এবং মিথজীবী। এই তিনটের মধ্যেও এরা পড়তে পারে, মানে পুষ্টি পদ্ধতি গেল। তারপরে কি বলতে পারি দেখো, কোষ প্রাচীর। প্রথমেই বলেছি এদের কোষ প্রাচীর উদ্ভিদের মতো কোষ প্রাচীর রয়েছে, যদি উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে মানে সেলুলোজ, কিন্তু এদের ক্ষেত্রে সেটা কাইটিন কিংবা ছত্রাক সেলুলোজ দিয়ে আমরা তৈরি, ফাঙ্গাল সেলুলোজ যেটাকে আমরা বলতে পারি। আর কি বলো, এই যে কোষ অঙ্গাণু, প্রথমে আমি বলেছি এটা ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক কোষের মধ্যে যেমন একটা সুগঠিত পর্দা থাকে, একটা নিউক্লিয়াস থাকে, এদের মধ্যেও থাকবে। এদের মধ্যে এছাড়া মাইটোকন্ড্রিয়া থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এছাড়া রাইবোজোম যেটাকে আমরা বলি সেটাও থাকবে। এবং রাইবোজোম গুলো যেহেতু ইউক্যারিওটিক, এটা 80S প্রকৃতির রাইবোজোম দেখা যায়। আর কি, এদের সঞ্চিত খাদ্য সাধারণত আমরা বলতে পারি গ্লাইকোজেন। এদের সঞ্চিত খাদ্যকে আমরা গ্লাইকোজেন বলি। এবং কিছু কিছু ক্ষেত্রে এরা তৈলবিন্দু, ম্যানিটল এবং প্রোটিন জাতীয় খাদ্যকে এরা কোষের মধ্যে সঞ্চিত খাদ্য রূপে রাখতে পারে। ঠিক আছে, এরপরে জনন। দেখো, জনন পদ্ধতিকে আমরা জানি, জননের মধ্যে এরা সাধারণত অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন, তিনটির মাধ্যমে জনন সম্পন্ন করে। প্রথমে দেখো, যেমন আমি অঙ্গজ জননের মধ্যে যদি আমি বলি, অঙ্গজ জননের মধ্যে কোরকোদ্গম পদ্ধতি বা বার্ডিং, যেমন আমরা বলি ইস্টের ক্ষেত্রে বার্ডিং, এছাড়া বিদারণ দ্বারা, হ্যাঁ, তারপরে কি বলে ওটাকে, খন্ডি ভবন দ্বারা ফ্র্যাগমেন্টেশন, এগুলো হচ্ছে সব অঙ্গজ জননের মধ্যে পড়ছে। অযৌন জননের মধ্যে বিভিন্ন রেণু উৎপাদন বা স্পোর ফরমেশনের মাধ্যমে করে, যেমন জুস্পোর, হ্যাঁ, তারপরে কনিডিয়া, জুস্পোর, তারপরে ক্লামাইডো রেণু বা ক্লামাইডো স্পোর, তারপরে কি বলে, এরকম ভাবে কতগুলো রেণুর মাধ্যমে কনিডিয়া এইসব বা ওইডিয়া এর মাধ্যমে এরা বিভিন্ন প্রকার ছত্রাক বংশ বিস্তার করতে পারে। এছাড়া তোমার যৌন জননের মাধ্যমে এরা বিভিন্ন বংশ বিস্তার করে, যেমন ক্যারিওগ্যামি, প্লাজমোগ্যামি, কতগুলো পদ্ধতি রয়েছে। আবার বলছি ক্যারিওগ্যামি, প্লাজমোগ্যামি, এই পদ্ধতিগুলোর মাধ্যমে এরা যৌন জনন ঘটাতে পারে। তাহলে মোটামুটি গেল এদের বৈশিষ্ট্যগুলো, ভালো কথা। এবারে এদের কয়েকটা একটু জিনিস একটু এঁকে দেখিয়ে দিই, জিনিসটা একটু দেখে না। যেমন দেখো, এদের ক্ষেত্রে এরকম কতগুলো, দেখো এইগুলোকে আমরা হাইফা বলি। এই যে দেখছো ছোট ছোট এই যে সুতোর মতো অংশ, এগুলোকে আমরা হাইফা বলি। অনেকগুলো হাইফা গুলো পরস্পর মিলিত হয়ে এরা যে একটা বড় অনুসূত্র তৈরি করে, তাকে আমরা বলি মাইসেলিয়াম। ঠিক আছে, তাহলে অনেকগুলো হাইফা একসাথে মিলিত হয়ে তৈরি করছে, বলো যে মোটা অংশটা, সুতোর মতো অংশ, তাকে বলে মাইসেলিয়াম। কিছু কিছু মাইসেলিয়াম বাতাসের মধ্যে এরকম উঠে আসে, উঠে এসে এরকম রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম তৈরি করে। এই রেণুস্থলীগুলো বিভিন্ন রেণু থাকে, এই রেণুগুলোর মাধ্যমে এরা বংশ বিস্তার করতে পারে। এবারে দেখো, এই রেণুগুলো বিভিন্ন প্রকার হতে পারে। প্রত্যেকটা রেণু যদি এক আকার আয়তনে একই রকম হয় তবু তাকে হোমোস্পোর বলে। আবার যদি প্রত্যেকটা রেণু কেউ বড় কেউ ছোট হয় তাকে হেটেরোস্পোর বলে। এই রেণুগুলোর মধ্যে যদি এরকম ফ্ল্যাজেলা থাকে, রেণুগুলো জুস্পোর বলে। জুস্পোর মানে কি, যারা বলে এই ফ্ল্যাজেলার সাহায্যে হাওয়ার মধ্যে অনেক দূর বেশি যেতে পারে, চলরেণু যেটাকে আমরা বাংলায় বলি জুস্পোর। যেমন আমরা বলতে পারি ফাইটোপথোরা নামে যে ছত্রাকটা রয়েছে তার মধ্যে জুস্পোর দেখা যায়। কারোর ক্ষেত্রে যদি এরকম ফ্ল্যাজেলা না থাকে তখন তার ক্ষেত্রে অচল রেণু আমরা বলি, অচল রেণুকে অ্যাপ্লানোস্পোর বলে আমরা ইংরেজিতে। এছাড়া দেখবে এরকম মতো যদি কোনো একটা, যেমন ছত্রাকের মধ্যে কতগুলো এরকম যদি কতগুলো বলের মতো অংশ হয়, এই বলের মতো অংশগুলোকে আমরা বলি বলো কনিডিয়া। যেমন পেনিসিলিয়াম ছত্রাকের মধ্যে কনিডিয়া থাকে, এই কনিডিয়ার মাধ্যমে এরা বংশ বিস্তার করে, এরা সবই বলো রেণু। আর কি, কখনো কখনো দেখো এরকম ভাবে
চৌকো চৌকো রেণুগুলোকে দেখতে হয়, তখন সেগুলোকে আমরা ওইডিয়া বলি। সবই মাইসেলিয়াম থেকে এগুলো সব তৈরি হচ্ছে, ওইডিয়া বলি। আচ্ছা, আর কি, আর কখনো কখনো এর মধ্যে খাবার জমা থাকে রেণুগুলোর মধ্যে, তখন এগুলোকে আমরা ক্লামাইডো রেণু বলি। ঠিক আছে, তাহলে রেণু উৎপাদনের মধ্যে আমরা অনেকগুলো ভাগ বললাম, যেমন চল রেণু বা জুস্পোর, অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর, যেমন নিউকোরের ক্ষেত্রে রয়েছে, পেনিসিলিয়ামের ক্ষেত্রে এটাকে কনিডিয়া বলি, এর ক্ষেত্রে ওইডিয়া বলি, তাই তো। অ্যাগারিকাসের ক্ষেত্রে ওইডিয়া বলতে পারি। এছাড়া ক্লামাইডো রেণু দেখা যায়। হ্যাঁ, এরা সবাই বিভিন্ন রেণুর মাধ্যমে এটা বংশ বিস্তার করে। আর কি, এটা হচ্ছে এইরকম টাইপের। আর কি, এদের যে কোষগুলো, সেই কোষগুলোকে যদি আমরা আঁকি বড় করে দেখবে এরকম টাইপের কোষগুলো দেখতে হয়। অর্থাৎ এই অনুসূত্রটাকে যদি আমি মাইক্রোস্কোপে বড় করে দেখি, তাহলে দেখবে 1 নম্বর হচ্ছে এদের মাঝখানে এই বিভেদ প্রাচীরটা এটা নেই। আবার কখনো কখনো আছে যাদের এই বিভেদ প্রাচীরটা রয়েছে। বুঝতে পারলে? তাহলে এগুলো একটা কোষ, এই কোষের মাঝখানে এই প্রাচীরগুলোকে আমরা বিভেদ প্রাচীর বলি। এরকম দুরকম হতে পারে, একটা ব্যবধান বিহীন হতে পারে বা বিভেদ প্রাচীর বিহীন হতে পারে, মানে দুটো কোষের মাঝখানে যে সেপারেশন সেটা নেই, আবার থাকে এদের মধ্যে আছে। তাহলে এই অনুসূত্রগুলোর মধ্যে যে কোষগুলো রয়েছে তারা বিভেদ প্রাচীর বিহীন বা বিভেদ প্রাচীর যুক্ত দুরকমই হতে পারে, ব্যবধান বিহীন বা ব্যবধান যুক্ত। বুঝে গেছে? আচ্ছা, এরপরে আমি কিছু ছত্রাকের ভাগগুলোকে বলছি, একটু ভালো করে দেখে নাও। দেখো, আমি একটু পরে বোর্ডে উঠে তোমার ছত্রাকের ভাগটাকে বুঝিয়ে দেবো, তার আগে মুখে জাস্ট আমি একটু বলছি, একটু শুনে নাও। ছত্রাকের মধ্যে দুটো ভাগে আমরা ভাগ করি। একটা ভাগকে আমরা বলি মিক্সোমাইকোটা, আর একটাকে বলি ইউমাইকোটা। আবার বলছি, ছত্রাকের দুটো ভাগে আমরা দেখবে আমি নোটসে ভাগ করেছি। একটাকে বলে মিক্সোমাইকোটা, একটু অনুন্নত, আর একটাকে বলে ইউমাইকোটা, যেটা একটু উন্নত ছত্রাক। আমাদের এখানে মেইনলি ইউমাইকোটার মধ্যে যে ভাগগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। ইউমাইকোটার মধ্যে কোন কোন ভাগগুলো আমরা পড়বো একটু দেখে নিই। 5টা ভাগ মোটামুটি আমি তোমাদের নোটসে পাঠিয়েছিলাম। প্রথম ভাগটাকে দেখবে লেখা আছে ম্যাস্টিকোমাইকোটিনা, তারপরে লেখা আছে জাইগোমাইকোটিনা, তারপরে একটা লেখা আছে অ্যাসকোমাইকোটিনা, তারপরে ব্যাসিডিওমাইকোটিনা, তারপরটা লেখা আছে ডিউটেরোমাইকোটিনা। এই ডিউটেরোমাইকোটিনা বলে লাস্ট যে ভাগটা, তাকে আমরা অসম্পূর্ণ ছত্রাক বা ইমপারফেক্ট ফাঙ্গি বলতে পারি। এই কথাটা মনে রেখো। তাহলে আমাদের কি পড়তে হবে? আমাদের এই প্রত্যেকটা যে ম্যাস্টিকোমাইকোটিনা, জাইগোমাইকোটিনা বলো, অ্যাসকোমাইকোটিনা, ব্যাসিডিওমাইকোটিনা বা ডিউটেরোমাইকোটিনা, এই যে নামগুলো, এই নামগুলোকে তোমাকে এদের পড়তে হবে প্রত্যেকটা ভাগের দুটো করে বৈশিষ্ট্য মিনিমাম, আর একটা করে তার উদাহরণ বা এক্সাম্পল যেটাকে আমরা বলি। যেমন প্রথমে দেখবে আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, দেখবে ম্যাস্টিকোমাইকোটিনার মধ্যে আমরা কোনটাকে বেরি, যেন আলু গাছের মধ্যে নাবি দশা বা লেট ব্লাইট নামে একটা রোগ হয়, যার জন্য ফাইটোপথেরা ইনফেস্টান্স নামে একটা ছত্রাক দায়ী, এবং সেই ছত্রাকটা হচ্ছে ম্যাস্টিকোমাইকোটিনার মধ্যে। দেখো, জাইগোমাইকোটিনার মধ্যে কারা পড়ছে? মিউকর নামে তুমি পড়েছো, মিউকরের পরে দেখবে রাইজোপাস পড়েছো, এগুলো সব জাইগোমাইকোটিনার মধ্যে পড়ছে। তারপরে দেখো 3 নম্বর আমরা বলতে পারি অ্যাসকোমাইকোটিনা। অ্যাসকোমাইকোটিনার মধ্যে পেনিসিলিয়াম পড়ছে, অ্যাসকোমাইকোটিনার মধ্যে